নিজের মায়ের কথা প্রতিবাদ করে ঝিলের হাত ধরে অষ্টমঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সাক্ষ্য। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য খুব মনোযোগ দিয়ে ঝিলের দিকে তাকিয়ে আছে। ঝিলের চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা, একটা চাপা কষ্ট স্পষ্ট হয়ে উঠেছে। সেই অস্বস্তিটা আড়াল করতে পারছে না সাক্ষ্য। সে ধীরে ধীরে ঝিলকে বলে, ঝিল, তোমার মনের ভিতরে অনেক ঝড় চলছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কি হয়েছে বলো তো, আমাকে একটু খুলে বলো। সাক্ষ্যর কথায় ঝিল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, ছোটবেলা থেকে আমি দেখেছি আমার মায়ের উপর আমার বাবা কতটা অত্যাচার করত। সেই দৃশ্যগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায়। বড় হয়ে যখন দেখলাম দিদি তার পছন্দের মানুষটাকেই বিয়ে করেছে, ভেবেছিলাম এবারও সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু ঠিক সেই সময় সব কিছু ওলটপালট হয়ে গেল। ঝিলের চোখে একদম ভিজে ওঠে। সে কাপা গলায় বলতে থাকে, সুমনদার বাড়ির লোকজন দিদিকে ভুল বুঝতো, বারবার গায়ে হাত তুলতো। দিদি সেই কষ্ট আমি একদমই সহ্য করতে পারতাম না। একসময় দিদি বাধ্য হয়ে আমাদের বাড়িতে চলে আসে। সুমনদা বারবার করে দিদিকে নিতে আসতো, কিন্তু আমি কোনোভাবেই দিদিকে যেতে দেইনি। ঝিল তখন একটু থেমে বলে, কারণ আমি জানতাম দিদি যদি আবার ওই বাড়িতে যায় হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। হয়তো সে পৃথিবীতেও বেঁচে নাও থাকতে পারে। যারা নিজের স্ত্রীকে মারধর করে তাদের বিশ্বাস করা যায় না, তারা যে কোনো কিছুই করতে পারে। ঝিলের কথা শুনে সাক্ষ্য গভীর চিন্তায় ডুবে যায়। কিছুক্ষণ পর সে ধীর গলায় জিজ্ঞাসা করে, ঝিল, তোমার কি মনে হয় আমি খুব খারাপ মানুষ? ঝিল সঙ্গে সঙ্গে বলে ওঠে, না সাক্ষ্যবাবু, কখনোই তা আমার মনে হয় না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি বারবার কোনো মানুষকে অপমান করো, তাকে বস্তির বলে ছোট করো, সেটা কি ঠিক হয়? সেও তো একজন মানুষ। আর তাছাড়া তুমি বা তোমার পরিবারের সবাই তো সত্যিটা জানে। বারবার মিথ্যে বললেই কি সত্য মিথ্যা হয়ে যায়? কখনোই না। ঝিলের স্পষ্ট কথায় সাক্ষ্য যেন কিছুটা নড়ে বসে। সে বলে, চৈতি মাঝখানে এসে বারবার ঝামেলা সৃষ্টি করছে, আর এমনটা চলতে দেওয়া যাবে না। এবার তুমি দেখো, আমি কখনোই আর তোমাকে অবিশ্বাস করব না, কিছুতেই না। ঠিক সেই মুহূর্তে ঝিল একটু কষ্টের হাসি এসে বলে, আগেরবার তো অষ্টমঙ্গলটা একদম ঠিকভাবে হয়নি, তুমি তো ওই বাড়িতেও যাওনি। ঝিলের এই কথায় সাক্ষ্য চুপ হয়ে যায়। তখন সাক্ষ্য বলে, ঝিল, তুমি কি সত্যি যাবে? ঝিল তখন একটু থেমে বলে, মা নিশ্চয় অনেক আশা নিয়ে অপেক্ষা করে থাকবে। তখন সাক্ষ্য বুঝতে পেরে বলছে, হ্যাঁ, আমি অবশ্যই যাব। কেন যাব না বলো তো? তুমি যেখানে ছোট থেকে বড় হয়েছো, সে জায়গায় কি আমি যেতে পারবো না? অবশ্যই আমি যেতে পারবো। আমি অবশ্যই যাব ঝিল। ঝিল তখন চুপ করে বলে, কিন্তু সেখানে যাওয়া না আপনার পরিবারের লোকজন অশান্তি করবে, আর তাছাড়া ওইখানে যে আপনি থাকতেও পারবেন না। এছাড়া পরিবারে কেউ চাইবে না যে আপনি বস্তিতে যান। আমার তো সেটাই মনে হচ্ছে। সাক্ষ্য তখন হালকা হাসি দিয়ে ঝিলের দিকে তাকিয়ে বলে, এসব নিয়ে তুমি ভেবো না, এসব ব্যাপার আমি সামলে নিব। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। ঝিলের চোখে তখন জল জমে উঠে। সে ধীরে ধীরে বলে, সত্যি সত্যি তুমি আর আমাকে কখনোই ভুল বুঝবে না তো? কারণ জানো, বারবার না একটা মানুষকে সুযোগ দেওয়া যায় না। তুমি যদি কখনো আমাকে ভুল বোঝো, তাহলে আমি নিজেকে আর কখনোই ক্ষমা করতে পারবো না। সাক্ষ্য তখন এক মুহূর্ত দেরি না করে বলে, কখনোই না, আমি আর তোমাকে কখনোই ভুল বুঝবো না, কথা দিচ্ছি। সকাল হতে বাড়িতে এসে হাজির ঝিলের মার দিদি মিলি আর মিনতি। মিনতিকে দেখে সাক্ষর মা একটু অবাক হয়ে প্রশ্ন করে বলে, মিনু, তুমি এত সকাল সকাল? মিনতি হাসি মুখে উত্তর দিয়ে বলে, বড় বৌদি, আজ তো মেয়ে আর মেয়ের জামের অষ্টমঙ্গলা, তাই না আজ ওদের নিতে এসেছি। কথাটা শুনে দাদুভাই রেগে গিয়ে বলে, তুমি ভাবলে কি করে যে আমার নাতিকে আমি ওই বস্তিতে পাঠাবো? কোনো দিনও না। আচ্ছা, তুমি তোমার মেয়ের জামিন নিতে এসেছো, ঠিক আছে, কিন্তু তোমার মেয়েকে নিতে চাইলে নিতে পারো, কিন্তু আমাদের বাড়ির ছেলে কখনোই যাবে না। এত কথার মাঝে শতরূপা ব্যঙ্গ করে বলে ওঠে, দেখেছো বাবা, কত সুন্দর করে চলে এসেছে, ভাবছে আমাদের বাড়ির ছেলে ড্যাং ড্যাং করে বস্তিতে চলে যাবে। মিনতি তখন শান্ত গলায় বলে, আসলে এটাই তো নিয়ম। বিয়ের সব নিয়মকানুন যখন পালন হয়েছে, তখন অষ্টমঙ্গলা পালন কেন হবে না? আর আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সাক্ষ্যকে ঠিক মানিয়ে গুছিয়ে রাখতে। শতরূপা তখন হেসে বলে, হ্যাঁ, সেটাই তো দেখে বোঝা যাচ্ছে। সাক্ষ্য যেসব খাবার খায় সেগুলোর দাম যেন কত। এসব কথা বলে আর আমাদের লজ্জা দিও না। ঠিক তখনই মিলি সামনে এসে বলে, সব কিছু কি দাম দিয়ে মেটানো যায়? আমার মার পক্ষে যতটা সম্ভব সে ততটাই চেষ্টা করেছে। একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে সাক্ষ্যবাবুও পারবে। আমরা সাক্ষ্যবাবুকে মোটেও ভুল চিনিনি, উনি একজন সত্তার ভালো মানুষ। ঠিক তখনই এখানে ঝিল চলে আসে, আর তার পিছনেই সাক্ষ্য।
দাদুভাই গম্ভীর গলায় প্রশ্ন করে, ঝিল তুমি কোথায় যাচ্ছ? ঝিল তখন শান্ত সুরে বলে, কেন দাদুভাই? আজ তো আমাদের ওই বাড়িতে অষ্টমঙ্গলা যাওয়ার দিন। আজ আমাদের যেতেই হবে, সেজন্যই রেডি হয়ে এসেছি। দাদুভাই যা শুনে অনেক রেগে যায়, বলছে, একবারও কি আমাদের অনুমতি নিয়েছ? এই বাড়িতে শুধু তোমার বর থাকে না, আমরা সবাই থাকি। জিল তখন চোখ নামিয়ে কষ্টের সঙ্গে বলে, আমার সঙ্গে তো কেউ ভালোভাবে কথাই বলে না, আমি কাকে বলবো বলুন তো? আর তাছাড়া মা আগের দিন বলেই গিয়েছিল, আমি ভেবেছিলাম সবাই জানে। একটু থেমে আবার বলতে থাকে জিল, কিন্তু এখন যখন দেখছি জানে না, তাহলে আবার বলছি, আমি আর সাক্ষ্যবাবু আমরা দুজন মিলে আমাদের বস্তিতে যাচ্ছি অষ্টমঙ্গলায়। সাক্ষর মা তখন বলে ওঠে, আমার ছেলে ওইখানে গিয়ে কখনোই থাকতে পারবে না, আমার ছেলে ওইখানে কোনোভাবেই যাবে না। কেন মা, আমি কেন যেতে পারি না? আমি অবশ্যই যাব। ওনারা আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকব। যা শুনে বাড়ির সবাই চমকে যায়, সাক্ষর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সাক্ষ্য তখন বলে, হাজার হাজার মানুষ যদি বস্তিতে থাকতে পারে, তাহলে কয়েকটা দিন আমি বস্তিতে কেন থাকতে পারবো না? যা শুনে সবাই তো চমকে যায়। সাক্ষ্য তখন আরও বলতে থাকে, যদি বস্তিতে না থাকতে পারি সেটা আমার লিমিটেশন। ঠিক যেভাবে বারবার বস্তি বলে তুমি বস্তির লোকজনকে ছোটো করো, সেটা তোমার লিমিটেশন। তাই প্লিজ তোমরা না ঝিলকে অপমান করো না। বারবার এরকম তোমরা কেন করছো? কে রাজপ্রাসাদে থাকে আর কে কে বস্তিতে থাকে, তাতে কি যায় আসে? মানুষটা ভালো কিনা সেটা আমাদের দেখতে হবে, তার মন ভালো কিনা সেটা আমাদের বুঝতে হবে। তখন সাক্ষর বাবা বলে, সেটা তো একদমই ঠিক, সাক্ষ্য আর জিল তো ছোট কেউ নয়, ওদেরকে যা বারণ করে ওরা তাই শুনবে। আর তোমাদের কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা আমার ছেলে শুনতে যাবে কেন? আমার ছেলে একজন প্রকৃত মানুষ, সে মানুষের দাম দিতে জানে। এর মধ্যে মিনতি বলে, আজকের দিনটা না হয় একটু যাই। বড় বৌদি বলে, আমাদের বাড়িতে আয়োজন সব করা হয়ে গিয়েছে। শতরূপা তখন বলে, আচ্ছা মিনু, তো যখন এই নিয়মটা পালন করতেই হবে, তা তো এই বাড়িতে এসে পালন করতে পারতিস, তাই না? মিনতি তখন বলে, বাড়িতে এসে কী আর পালন করা যায়, যতই হোক অষ্টমঙ্গলা তো আমাদের বাড়ির নিয়ম, তাই না? এরপর ঝিল বলে, আমি যাব। তখন মিলি আর মিনতি ওইখান থেকে বেরিয়ে যেতে চায়। মিলি বলে, ঠিক আছে, তাহলে আমরা আসছি। তখন সাক্ষ্য চিৎকার করে বলে, দাঁড়াও, কোথাও যাচ্ছ তোমরা? আমরা একসাথেই যাব। এই তো আমি রেডি হয়ে একেবারেই এসেছি, ব্যাগপত্র একেবারে গুছিয়ে নিয়ে এসেছি। যা শুনে সাক্ষর দাদু, ঠাম্মি ও মা পুরো অবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারছে না সাক্ষ্য সত্যি বস্তিতে যাচ্ছে। তখন সাক্ষ্য নির্দয়তায় বলে, দেখো, তোমরা আমাকে চিনো না, আমি সব পরিস্থিতি মানিয়ে গুছিয়ে নিতে পারি, অসুবিধার কিচ্ছু নেই। তাই বলছি, আমি কিসে ভালো থাকবো আর থাকবো না সেটা আমার উপরেই ছেড়ে দাও, তোমাদের এসবের মাঝখানে ঢুকতে হবে না। শেষে সাক্ষ্য, ঝিল, মিলি আর মিনতি চারজন মিলে বেরিয়ে যায়। তো প্রিভিয়াস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট আর কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।